হ্যালো 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 সকল ক্লাস 12 স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। এর আগে আমরা SC1 করেছি পদার্থবিদ্যার। আজকে যেটা করব SC18 পেজে যেটা আছে 18 পেজের আমরা করব, মানে পদার্থবিদ্যার সেকেন্ড টেস্ট পেপার যেটা আছে সেটা করব। ঠিক আছে, তো পেজ নাম্বার যেটা SC18, ঠিক আছে, SC18 পেজে আমরা পদার্থবিদ্যার যাব। ঠিক আছে, ABTA টেস্ট পেপার। তো শুরু করা যাক। এ বাহু বিশিষ্ট একটি ঘনকের একটি শীর্ষ বিন্দুতে কিউ আধান রাখা আছে। ঘনকের প্রত্যেক তল হতে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? ঠিক আছে, তো কি বলছে যে একটা আমাদের ঘনক আছে, সেই ঘনকের কোনো একটা যদি ঘনক থাকে, সেই ঘনকের একটা শীর্ষ বিন্দুতে কি রাখা আছে? একটা আধান রাখা আছে, ঠিক কিউ আধান রাখা আছে। ঠিক আছে, তো তাহলে ফ্লাক্স হচ্ছে প্রত্যেকটা তল থেকে কত যাবে, প্রত্যেকটা তল থেকে ফ্লাক্স কত যাবে। প্রথম কথা আমাকে জানতে হবে যে গস লয়ের সূত্র অনুযায়ী, গসের উপপাদ্য অনুযায়ী, যে কোনো কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে যে ফ্লাক্স যাবে, তড়িৎ ফ্লাক্স, সেই তড়িৎ ফ্লাক্স কী হবে? ওই বদ্ধ তলের মধ্যে থাকা আধান বাই এপসিলন নট। তো এখানে যে ফ্লাক্সটা এর মধ্যে থেকে যাবে, এই যে পুরো কি বলে, এই যে পুরো এটা আছে, তার মধ্যে থেকে যে ফ্লাক্সটা বেরিয়ে যাবে, এর মধ্যে থেকে যে ফ্লাক্সটা বেরিয়ে যাবে, এর মধ্যে থাকা কিউ আধান যেটা আছে, এবার পুরো কিউ আধানটা, তো এই পুরো কিউটা তো এর মধ্যে নেই, তো তোমাকে বুঝতে হবে Q/8 অংশ ওর মধ্যে আছে, Q/8 অংশ ওর মধ্যে আছে। তাহলে আমাদের কিউ ইন হয়ে যাবে Q/8 বাই এপসিলন নট। তো ফ্লাক্স যেটা পুরোটার মধ্যে থেকে Q/8 এপসিলন নট যাচ্ছে, কিন্তু আমাকে পুরোটা তো চাইনি, আমাকে বলছে যে কোনো একটা তল থেকে কত যাচ্ছে। এবার আমাকে একটু দেখতে হবে, দেখো কীভাবে। সো পুরো পুরো যে এটা আছে, পুরো ঘনকের মধ্যে থেকে কত যাচ্ছে? Q/8 এপসিলন নট, Q/8 এপসিলন নট। এবার এখানে যদি আধান থাকে, তো আমি কতগুলো তল মার্ক করছি, দেখো এই তল আর এই তল আর একদম সেই পাশের তল, এই তিনটে তল, মানে এই তলটা, এই আর এই তল আর এই তল, এই তলের এই তিনটে যে তল আছে, এই তিনটে তলের মধ্যে দিয়ে যে তড়িৎ ফ্লাক্সটা যাবে সেটা লম্বভাবে বেরিয়ে যাবে, এরকম করে বেরিয়ে যাবে। তো ওই তিনটে তলের মধ্যে দিয়ে ফ্লাক্স যেটা হবে সেটা শূন্য হবে। ঠিক আছে, তো বাকি যেটা নেবে, বাকি যে তিনটে তল আছে, কোন তিনটে তল বলছি দেখো, এক হচ্ছে এইটা যেটা নিচে ভূমিতে আছে, দুই হচ্ছে এটা সাইডে যেটা আছে তোমার ডান দিকে, তুমি যেখানে বসে আছো, তোমার ঘরের তুমি যে রুমে বসে আছো সেই রুমের যে নিচেরটা যেখানে তুমি বসে আছো সেই তলটা, তোমার ডান পাশের যে দেয়ালটা, আর তোমার পেছনের যে দেয়ালটা, সেই তিনটে মধ্যে থেকে কিন্তু ফ্লাক্সটা যাচ্ছে। তাহলে এই যে Q/8 এপসিলন নট, সেটা কিন্তু তিনজন মিলে ভাগ করেছে। তাহলে তিনজন মিলে ভাগ করলে একজন কত করবে? বলবে আমরা তিনজনে মিলে ভাগ করে নিই। তাহলে যেটা হবে Q/24 এপসিলন নট হয়ে যাবে প্রত্যেকটা তল থেকে, ঠিক। আর বাকি তিনটে তল থেকে শূন্য হয়ে যাবে। তো আমাদের যে অপশান হওয়া উচিত, সেই অপশানটা দাঁড়াবে Q/24 এপসিলন নট, অপশান সি, ঠিক, অপশান সি দাঁড়াবে। বোঝা গেছে? তো পুরো তলের মধ্যে দিয়ে কি কি কোশ্চেন করতে পারে, পুরো তলের মধ্যে দিয়ে যদি বলতো এর মধ্যে থেকে টোটাল ফ্লাক্স কত যাবে, শীর্ষবিন্দু আমাকে যদি বলতো মোট টোটাল ফ্লাক্স কত যাবে, যদি আমি শীর্ষবিন্দুতে রাখি পুরোটার মধ্যে থেকে, তো পুরোটার মধ্যে থেকে Q/8 এপসিলন নট যাবে। যে কোনো একটা তলের মধ্যে 3 ভাগ হয়ে যাবে, 24 এপসিলন নট হবে। তো আমাদের যেটা হলো সেটা 24 এপসিলন নট অ্যান্সার হবে। তো অপশান যেটা হবে সেটা সি হয়ে যাবে। তো অপশান সি। তারপর তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভবের সমীকরণ দেওয়া আছে, 0 বলছে G110 বিন্দুতে তড়িৎ প্রাবল্য কী হবে? খুবই সহজ, দেখো ভি যদি কখনো দেওয়া থাকে, ভি আমাকে দেওয়া আছে 6xy মাইনাস ওয়াই প্লাস 2yz, ঠিক আছে।
এটা এর থেকে যদি ই বের করতে হয়, ভি থেকে ই বের করতে হয়, তাহলে আমাকে ভি ইকুয়াস টু এভাবে ই ইকুয়াস টু ডিভি বাই ডো ভি বাই ডো ভি বাই ডো এক্স আই ক্যাপ, মানে মাইনাসের সাথে মাইনাস ডো ভি বাই ডো ওয়াই জে ক্যাপ মাইনাস ডো ভি বাই ডো জেড কে ক্যাপ। ঠিক, এবার ডো মানে কি হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। ডো মানে হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, মানে কিভাবে হবে দেখো। সো এই ভিকে একবার এক্সের সাপেক্ষে আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এক্স বাদে বাকিগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। মানে এক্স বাদ দিয়ে বাকি যে চলরাশি সেগুলো ধ্রুবক, সরি জিরো বলছি, ধ্রুবক হয়ে যাবে। তাহলে ডো ভি বাই ডো এক্স আমি যদি করি, ডো ভি বাই একটা দেখিয়ে দিলে তুমি করতে পারবে। দেখো ডো ভি বাই ডো এক্স মানে ডো বাই ডো এক্স 6xy মাইনাস ওয়াই প্লাস 2yz। এবার আমি বললাম এক্স বাদ দিয়ে বাকি সব ধ্রুবক, তাহলে তুমি বলবে স্যার ওয়াই তো তাহলে ধ্রুবক হয়ে গেল, 2yzও ধ্রুবক হয়ে গেল, বাকি যেটা 6xy বাঁচছে সেখানে আবার 6yটা আবার ধ্রুবক, তো 6y বেরিয়ে আসবে, ডো এক্স বাই ডো এক্স 1 হয়ে যাবে, বাকি দুটো 0 0। তাহলে আমার এলো 6y, ডো ভি বাই ডো এক্স 6y এলো, ডো ভি বাই ডো এক্স 6y। ঠিক একইভাবে ডো ভি বাই ডো ওয়াই করলে তুমি দেখতে পাবে কি আসবে। দেখো ডো ভি বাই ডো ওয়াই যদি আমি করি, ডো ভি বাই ডো ওয়াই যদি করি, তাহলে ডাইরেক্ট আমি লিখছি, দেখো 6x বাঁচবে ওখান থেকে, -1 বাঁচবে। যদি কেউ না বুঝতে পারে লিখে দিচ্ছি, দেখো ডো বাই ডো ওয়াই 6xy, ঠিক, মাইনাস ডো ওয়াই বাই ডো ওয়াই প্লাস ডো বাই ডো ওয়াই 2yz, ঠিক 2yz। তো সো আসবে 6x, আর এখানে -1, আর এখানে আসবে +2z। ঠিক, মানে ওয়াই বাদে বাকি সব ধ্রুবক, ডো ভি বাই ডো ওয়াই পেয়ে গেলাম। সো ডো ভি বাই ডো ওয়াই এটা, ডো ভি বাই ডো এক্স, ডো ভি বাই ডো এক্স পেয়ে গেছি। এবার ডো ভি বাই ডো জেডটা দরকার, ডো ভি বাই ডো জেড। তো ডো ভি বাই ডো জেড যদি করি, তাহলে দেখো ডো ভি বাই ডো জেড আসবে আমাদের যেটা ছিল প্রথমে 6xy, কী ছিল 6xy মাইনাস জেড। আচ্ছা, তো ডো ভি বাই ডো জেড 6xy মাইনাস ডো ভি বাই ডো জেড ওয়াই প্লাস ডো ভি বাই ডো জেড 2yz। ঠিক, তো এটা তো 0 হয়ে যাবে, ঠিক, কোনো জেড নেই, এটাও 0 হয়ে যাবে। তো যেটা বাঁচবে সেটা হচ্ছে 2y বেরিয়ে আসবে, এখান থেকে 2y বেরিয়ে আসবে যেটা, তার মানে 2y। ঠিক, তো এবার আমি তিনটে পেয়ে গেলাম। এবার একসাথে পুরোটা লিখে ফেলি, লিখে ফেললে বুঝতে পারবে। এবার আমি ভ্যালুগুলো বসিয়ে দিই, কোথায় কোথায় আছে। 1,1,0তে আমার কী চাই, তড়িৎ ক্ষেত্র চাই। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র পাবো। তাহলে ডো ভি বাই ডো জেড কী হলো দেখো 2y, তাহলে আমি লিখছি ডো ভি বাই, এখানে লিখছি ডো ভি বাই ডো জেড হয়ে যাবে ওয়াই, মানে 2 × 1, 2 × 1 2 হয়ে যাবে, ডো ভি বাই ডো জেড 2 হয়ে যাবে। ডো ভি বাই ডো ওয়াই কী হয়ে যাবে, ডো ভি বাই ডো ওয়াই হয়ে যাবে, তোমরা খাতায় লিখে নেবে ঠিক করে, 1 1 0 জেড 0 1 1 মানে 5 হয়ে যাবে, 5 হয়ে যাবে। আর ডো ভি বাই ডো এক্স কী হবে, ডো ভি বাই ডো এক্স 6y মানে 6 হয়ে যাবে, 1-এ 6 হয়ে যাবে। তাহলে আমি কি লিখেছিলাম এইখানে দেখো, ডো ভি বাই ডো এক্স লিখেছিলাম এই যে ভ্যালুটাকে। এবার আমি সবগুলো ভ্যালু বসিয়ে লিখব। ঠিক, দেখো সবগুলো ডাটা তাহলে বসিয়ে নিই। তো 6i ক্যাপ মাইনাস 6i ক্যাপ মাইনাস 6i ক্যাপ, ঠিক, ডো ভি বাই ডো ওয়াই কত এসেছিলো, ডো ভি বাই ডো ওয়াই
5j মানে -5j, আর ডো ভি বাই ডো জেড যেটা এসছে সেটা হচ্ছে 2, সেটা হচ্ছে 2, সো -2k। তো আমাদের অপশান এইখানে এটা কোনটা আছে দেখো, ঠিক। তো 6i প্লাস 5j 2k, অপশান সি দেখা যাচ্ছে, অপশান সি আমরা পাচ্ছি, ঠিক আছে। তো পুরোটা যদি দেখতে চাও একবার দেখে নাও। ঠিক, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চলো, সো প্রথমটা হয়েছিল 24, তারপরটা হচ্ছে আমাদের 6c, ঠিক। তারপর থার্ড কোশ্চেন, কার্বন রোধগুলি বর্ণগুলি হলো লাল, হলুদ, কমলা এবং চতুর্থ বর্ণ নেই। ওম এককে কার্বন রোধগুলির রোধ কী হবে, ঠিক আছে। সো কালার দিয়ে দিয়েছে লাল, হলুদ, কমলা এবং চতুর্থ বর্ণ নেই বলছে। তো কোনো একটা রোধ আছে, তার প্রথমটা লাল রঙের আছে, লাল, রেড, তারপরেরটা আছে হলুদ, ইয়েলো কালার, তারপরেরটা আছে কমলা, অরেঞ্জ, তারপরে কিছুই নেই, এইখানে কিছুই নেই। পরেরটা 4 নম্বর যেটা, সেটাতে কিছুই নেই, ঠিক আছে। তো কিছুই না থাকলে আমাদের 20% হয়, 20% আমাদের টলারেন্স থাকে, 20% ত্রুটি থাকে। তাহলে তো আমি একটা জিনিস বুঝতে পেরেছি, কিছু নেই মানে 20% ত্রুটি থাকে, তাহলে আমাদের অপশান তো এ না হলে সির মধ্যে একটা আসা উচিত, ঠিক। এবার বাকি ভ্যালুগুলো বের করি। সো রেডের জন্য তো আমাদেরকে এটা জানতে হবে, একটা নেমোনিক্স আছে যে বিবি রয় অফ গ্রেট ব্রিটেন। তো আর লিখতে হবে না বিবি রয় অফ গ্রেট ব্রিটেন, আর লিখতে হবে না বিবি। তার মানে এটা 0, এটা 1, এটা লালের জন্য 2 ব্যবহার হয়, অরেঞ্জের জন্য কি ব্যবহার হয় 3, আর এটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকেই, সো লাল আর ইয়েলো, এ আর বি, আর সাথে এটা সি। তো আমরা লিখি কেমন, এ বি ইন্টু 10⁻c প্লাস মাইনাস কিছুই নেই মানে 20%, ঠিক আছে। তো সি যেটা হচ্ছে অরেঞ্জ হচ্ছে 3, তার মানে আমাদের এ বি কত হচ্ছে, লাল হচ্ছে 2, সো লাল 2, তারপরে ইয়েলো হচ্ছে 4, 2 4 ইন্টু 10⁻c হচ্ছে অরেঞ্জ হচ্ছে 3 হয়ে যাবে, প্লাস মাইনাস 20%, তো হয়ে যাবে 24,000, তার মানে অপশান সি হয়ে গেছে, ঠিক আছে। যারা জানে বুঝতে পেরেছে সহজে। কালার কোড, চলো তারপর, একটি প্রোটন ও আলফা কণা একই চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে একই বেগে পাঠানো হলো। একটি প্রোটন আর একটি আলফা কণাকে কি করা আছে, লম্বভাবে চৌম্বক ক্ষেত্রে ছুড়ে দেওয়া হলো, ঠিক। তার মানে তারা গোল গোল করে কিন্তু বৃত্তীয় গতি করবে, তারা গোল গোল করে ঘুরবে। তাদের বৃত্ত গতির ব্যাসার্ধের অনুপাত কী হবে, তাদের বৃত্তীয় গতির ব্যাসার্ধের অনুপাত, ঠিক। তো প্রথমে তো আমাকে জানতে হবে যে ব্যাসার্ধটা যেটা হয়, যে কোনো কিউ আধান যদি গোল গোল করে ঘুরে তাহলে ব্যাসার্ধটা কী হবে। তো ভেতর দিকে কি লাগে, ভেতর দিকে লাগে ফোর্স, যেটা বল লাগবে কিউ ভিবি লাগে, কিউ ভিবি, আর বাইরের দিকে লাগে mv²/r, বাইরের দিকে অপকেন্দ্র বল, ভেতর দিকে আমাদের চুম্বক বল লাগে, ঠিক। তো এখান থেকে আমাদের আসে আর বের করলে আসে mv/qb, মানে এই দুটোকে আমি যদি সমান করে দিই, কিউ ভিবি ইকুয়াস টু mv²/r, ঠিক। সো সেখান থেকে আর আমরা পেয়ে যাই একটা ভি কেটে যাবে, তো mv/qb আমাদের আর যেটা থাকবে। এবার আলফা কণা আর কি রেখেছে, আলফা কণা আর প্রোটন কণা একই বেগে ছোড়া হয়েছে, তাহলে বেগটাকে আমরা সরিয়ে নেব,
আর চৌম্বক ক্ষেত্র তো একই থাকবে। তো ভি আর বিকে আমরা সরিয়ে নিয়ে আমরা বলতে পারি আর সমানুপাতিক এম বাই কিউ। আর সমান, যার এম বাই কিউ বেশি হবে তার অনুপাত কী হবে, বেশি হবে, বা এম বাই কিউ অনুপাত থেকে আমরা বের করে নিতে পারবো যে এদের ব্যাসার্ধের অনুপাত কী হবে। ঠিক আছে, এবার আমি বাকিগুলো মুছে দিচ্ছি, এখান থেকে এবার শুরু করব। এটা আমি আগের থিওরি বললাম, এবার এখান থেকে আমরা শুরু করব। ঠিক, তো দেখলাম যে আর ইকুয়ালস টু আর সমানুপাতিক এম বাই কিউ। সো আর সমানুপাতিক, তাহলে আর আলফা হয়ে যাবে এম আলফা বাই কিউ আলফা, সমানুপাতিক সমানুপাতিক। আর বিটা কোনা, বিটা না প্রোটন, আচ্ছা প্রোটনের হয়ে যাবে এম প্রোটন সমানুপাতিক এম প্রোটন বাই কিউ প্রোটন। ঠিক, সো দুটোকে যদি অনুপাত আমি নিয়ে নিই, প্রথমে প্রোটন দেওয়া আছে তো প্রথমে প্রোটন নেব, যেটা আগে দেওয়া আছে সেটা আগে লিখবো। ঠিক আছে, কারণ এখানে তুমি এগুলো অপশানগুলো দেখো 2 অনুপাত 1, 1 অনুপাত 2 উল্টো করে করে লেখা আছে, তো যেটা আগে বলবে আমি সেটা লিখব। ঠিক আছে, সো আর পি অনুপাত আর পি বাই আর আলফা হয়ে যাবে এমপি বাই কিউপি বাই এম আলফা বাই কিউ আলফা। ঠিক আছে, সো এম আলফা বাই কিউ আলফা কী হয়ে যাবে, এম আলফা, আলফা কোনা কী হয়ে যায় হিলিয়াম 2+, আর প্রোটন কী হয়ে যায়, প্রোটনের 1 এমইউ হয়, প্রোটনের ভর হয়ে যায় 1 এমইউ বা 1 ইউ, প্রোটনের ভর হচ্ছে 1 ইউ বা 1 এমইউ। প্রোটনের আধান কি হয়ে যায়, প্রোটনের আধান যেটা হয় সেটা কি হয় 1 একটা ইলেকট্রনের আধান প্লাস ইলেকট্রনের প্লাস 1.6 × 10⁻⁹। এবার আমি যদি আলফা কোনা দেখি, আলফা কোনা হচ্ছে হিলিয়াম 2+, হিলিয়াম 2+-এর যে আধান হবে সেটা 2e হয়ে যাবে, আর ওর যে ভর হবে সেটা হয়ে যায় 4u। ঠিক, সো 4u মানে ওপরেরটা যেটা আসবে 2/e, 2/e, আর এটা যেটা আসবে 1/e। ঠিক আছে, সো এই দুটোকে এবার ভাগ করে দিই, আর আলফা হচ্ছে 2/e আর আর পি হচ্ছে 1/e। তো এগুলো এটাও লেখার আমার দরকার ছিল না, এটা লেখা দরকার ছিল না, ডাইরেক্ট বসিয়ে দিলে পেয়ে যাবো অ্যান্সার। তো তাহলে 1/e বাই 2/e, সো 1/e কেটে যাবে, 1:2 হয়ে যাবে। ঠিক আছে, 1:2, তো অপশান হয়ে যাবে আমাদের বি, অপশান হয়ে যাবে বি। ঠিক আছে, তো সব সময় খেয়াল রাখবে এরকম কোশ্চেন জিজ্ঞেসই করে, প্রোটনের ভর 1 এমইউ হয়ে যায়, প্রোটনের আধান হয়ে যায় একটা ইলেকট্রনের সমান। ঠিক, এবার আলফা কি হয়ে যায়, হিলিয়াম 2+ হয়, 4 এমইউ ভর হয়ে যায় ওর, আর যেটা ওর আধান হয়ে যায় দুটো প্লাস চার্জ বের করে নেওয়া হয়, মানে দুটো ইলেকট্রনের সমান হয়ে যায়। ঠিক আছে, চলো এগোচ্ছি। তারপরে কোশ্চেন, একটি চুম্বকের মেরুশক্তি এম, চুম্বক ভ্রামক এম। আচ্ছা, চুম্বকের মেরুশক্তি এম দিয়েছে, চুম্বক ভ্রামক, চুম্বকটিকে দৈর্ঘ্য বরাবর সমান দৈর্ঘ্যের 2 টুকরো করা হলো, প্রত্যেক টুকরোর চুম্বক ভ্রামক ও মেরুশক্তি কী হবে। ঠিক, সো মেরুশক্তি কোনো পরিবর্তন আসবে না। ঠিক আছে, তো মেরুশক্তি ধরো আমরা দ্বিপল পড়েছি, দ্বিপলের সঙ্গে কম্পেয়ার করছি, দ্বিপল হলো একটা চার্জ কিউ আর মাইনাস কিউ, দুটোকে এল দূরত্বে বা ডি দূরত্বে রাখা হলো দ্বিপল। সেম এখানে কি হয়ে যায়, মেরুশক্তিকে প্লাস এম আর মাইনাস এম ধরা হয়, মেরুশক্তি আধানের অনুরূপ হিসেবে তুমি ধরতে পারো। এবার লেন্থ হচ্ছে কোনো এল দেওয়া আছে, তাহলে ভ্রামক যেটা হয়ে যাবে প্রথমের একটা মেরুশক্তির মান ইন্টু এল, তো ভ্রামকটা এটা হয়ে যাবে। এবার ওকে হাফ কেটে দিয়েছে, হাফ যদি কেটে দেওয়া হয় তাহলে তুমি দেখতে পাবে এলটা হাফ হয়ে যাবে, তার মানে মেরু মানে ভ্রামক যেটা আছে সেটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, কারণ এলটা কি হয়েছে L/2 হয়ে গেছে এখন। আর মেরু শক্তির কোনো পরিবর্তন আসবে না, এইটা এম ছিল তো অটোমেটিক এটা -m নিয়ে নেবে, তো মেরু শক্তি এমই থাকবে, কিন্তু ভ্রামক যেটা হয়ে যাবে m ড্যাশ সেটা এখন m × L/2
টু হয়ে যাবে, মানে আগের ভ্রামকের হাফ হয়ে যাবে। আগের ভ্রামকের হাফ, কিন্তু এম এমই থাকবে, মেরু শক্তিতে কোনো পরিবর্তন আসবে না। তো অপশান আমাদের সি হয়ে যাবে, অপশান সি। তারপর একটি সলিনয়েডের দৈর্ঘ্য ও পাক সংখ্যা দ্বিগুণ করা হলো। একটা সলিনয়েড আছে, তাদের দৈর্ঘ্য আর পাক সংখ্যাকে কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। দিয়ে কোশ্চেন কি বলছে দেখি, পাক সংখ্যা দ্বিগুণ করা হলো, ঠিক, সলিনয়েডের পাক সংখ্যা দ্বিগুণ করা হলো। তাদের প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল একই থাকলে নতুন সাবেশাঙ্ক পূর্বের কত গুণ হবে? ঠিক, নতুন সাবেশাঙ্ক পূর্বের কত গুণ হবে। সলিনয়েডের সাবেশাঙ্ক সম্বন্ধে একটু জানতে হবে। সলিনয়েডের সাবেশাঙ্ক, ধরে নাও সলিনয়েডের যে সাবেশাঙ্ক হয় সেটা আমি বের করছি। এল এর টোটাল টার্ন যদি, টোটাল পাক সংখ্যা যদি এন হয়, এর মধ্যে থেকে যে চৌম্বক ক্ষেত্র যায় সেটা মিউ নট ছোটো এন, ছোটো এনকে এন বাই এল লেখা হয়, মিউ নট এন আই হয়। ঠিক আছে, এটা হয় বি। এবার আমরা যদি ফ্লাক্স বের করি, তড়িৎ ফ্লাক্স বের করি, এটা বি, তার সঙ্গে ক্ষেত্রফল গুণ করব। তো ক্ষেত্রফল কি হয়ে যাবে, ক্ষেত্রফল হচ্ছে কোনো এ যদি থাকে, একটা প্রস্থচ্ছেদ যদি এ থাকে, তাহলে এন পাক আছে, তো আবার একটা এন গুণ হবে। ঠিক, এটা হয়ে যায় ফ্লাক্স, আর ফ্লাক্স বাই কারেন্টই হয়ে যায় সাবেশাঙ্ক। তাহলে এখান থেকে কারেন্ট দিয়ে ভাগ করে ফেললে কারেন্টটা কেটে যাবে। তো কারেন্ট কেটে গেলে আমরা সাবেশাঙ্কর যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে মিউ নট এন স্কোয়ার, মানে ক্যাপিটাল নয়, বড় এন স্কোয়ার লিখছি, এন স্কোয়ার এ বাই এল, এটাই হয়ে যায় সাবেশাঙ্ক। ঠিক আছে, এন স্কোয়ার এটা। এবার আমরা কোশ্চেনে যাচ্ছি, আসল কোশ্চেনে এবার ঢুকছি। ঠিক, তো ফর্মুলাটা জেনে নিলাম, আসল কোশ্চেন। কী করা হয়েছে, সলিনয়েডের দৈর্ঘ্য পাক সংখ্যা দ্বিগুণ করা হলে, দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, পাক সংখ্যাও দ্বিগুণ করা হয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই রাখা হয়েছে, দিলে কত হবে? তো তাহলে তো স্যার আমি তো বুঝতেই পারলাম, সহজে হয়ে যাবে। এবার দেখো যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে মিউ নট এন স্কোয়ার এ বাই এল। ঠিক, পাক সংখ্যাকে একই রাখা হয়েছে। আচ্ছা, এই এলটা কিন্তু দৈর্ঘ্য, আর এটা সাবেশাঙ্ক, যেটা আমি স্টাইল করে বাঁকিয়ে লিখেছি। ঠিক আছে, সো এটা সাবেশাঙ্ক। তো প্রথমে সাবেশাঙ্ক এটা ছিল, পরের সাবেশাঙ্ক এগুলোকে কি করা হয়েছে, আলাদা করা হয়েছে। কি করা হয়েছে দেখো, পরের সাবেশাঙ্ককে এল ড্যাশ লিখেছি, মিউ নট যেমন আছে থাকবে, পাক সংখ্যাকে দ্বিগুণ করে নিয়েছে, পাক সংখ্যা দ্বিগুণ আর দৈর্ঘ্য দ্বিগুণ। তো পাক সংখ্যা মানে এখন এনের জায়গায় 2n হয়ে যাবে, তার স্কোয়ার হবে। প্রস্থচ্ছেদ একই রেখেছে, কিন্তু এলকে 2l করে নিয়েছে। তাহলে আমি দেখতে পাবো উপরে 4n স্কোয়ার আসবে, আর নিচের থেকে 2 কেটে যাবে, তো আসবে 2 ইন্টু মিউ নট এন স্কোয়ার এ বাই এল, যেটা আমি দেখতে পাচ্ছি পূর্বের যে এল আছে তার সঙ্গে এই এলটা হয়ে যাবে। সো এল ড্যাশ যেটা হবে, এল ড্যাশ সেই এল ড্যাশ হবে 2l, এল ড্যাশ হবে 2l, মানে দুগুণ হয়ে যাবে। তো অর্ধেক একই থাকবে, দ্বিগুণ। তো অপশান সি হয়ে যাবে। ঠিক আছে, এইটা যেটা হবে সেটা এল হবে, তাহলে 2 ইন্টু এল, এটা যেটা। তারপরে এসি বর্তনীর প্রশ্ন আছে, এসি বর্তনী। দেখো এসি বর্তনীর যে প্রশ্ন আছে কি লেখা আছে, এসি বর্তনীতে প্রযুক্ত প্রবাহ মাত্রা ভোল্টেজের সমীকরণ যথাক্রমে দেওয়া আছে পরপর করে। সো π/3 π/6। ওকে, পূর্ণচক্রে গড় ব্যয়িত ক্ষমতা কত হবে? আচ্ছা, গড় ব্যয়িত ক্ষমতা কত হবে, তাহলে আমাকে এসি বর্তনীতে প্রবাহ মাত্রার ভোল্টেজ দিয়েছে। ঠিক, সো প্রবাহ মাত্রা ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য কত হচ্ছে, একটা হচ্ছে ওমেগা টি π/3, মানে হচ্ছে 60 ওমেগা টি প্লাস 60, আর একটা হচ্ছে ওমেগা টি প্লাস 30, তাই তো, ওমেগা টি প্লাস 30। তো এটা দেখে আমাকে বুঝে নিতে হবে কোন সার্কিট। সো দেখো, যেটা আমার ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা হচ্ছে এটা,
এটা হচ্ছে ভোল্টেজ, এটা ভোল্টেজ আর প্রবাহ মাত্রা এটা। তো ভোল্টেজ হচ্ছে কততে আছে, π/6 30, আর প্রবাহ মাত্রা আছে 60-তে, প্রবাহ মাত্রা আছে 60-তে, প্রবাহ মাত্রা 60-তে আছে, মানে এরকম প্রবাহ মাত্রা 60-তে আর এ আছে 30-তে। তো প্রবাহ মাত্রা আই আর ভি, ঠিক আছে, এরকম কোনো সার্কিট আছে। আমাকে বলছে যে এদের ক্ষমতা কত হবে, পূর্ণ চক্রে গড় ক্ষমতা। তো পূর্ণ চক্রে গড় ক্ষমতা আমরা কিভাবে বের করি দেখো, পূর্ণ চক্রে গড় ক্ষমতা, তো গড় ক্ষমতার ফর্মুলা আমরা জানি, গড় ক্ষমতা যেটা আমরা পড়েছি, তো পি যেটা হয়ে যায় সেটা হয়ে যায় ভিআরএমএস আইআরএমএস, ভিআরএমএস আইআরএমএস কস আলফা বা কস থিটা ক্ষমতা গুণক পাওয়ার ফ্যাক্টর। তো ভিআরএমএস, আমি তো ভিআরএমএস পেয়ে যাব, ভোল্টেজ কোনটা, দ্বিতীয়টা ভোল্টেজ, এটা ভি আর এটা আই। তো ভোল্টেজ আমি পেয়ে যাব 10/√2, কারেন্ট আমি পেয়ে যাব 20/√2, ঠিক। এবার কস থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, ঠিক। তো সেটা কেমন হবে, সেটা আমরা বের করব কিভাবে, কস ফাই হয়ে যায় R/Z, ঠিক। নেট ভোল্টেজ আর এর মধ্যে কারেন্ট, নেট ভোল্টেজ আর এর মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল যেটা হয়ে যাবে, তো অ্যাঙ্গেল হচ্ছে এদের মধ্যে 30, ঠিক আছে। তো আমাদের নেট ভোল্টেজ আছে কততে, 60-তে, নেক্সট, হ্যাঁ, আই π/3 60, প্রবাহ মাত্রা হচ্ছে 60-তে আর নেট ভোল্টেজ যেটা আছে সেটা 30-তে। সো ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে, সেটাই তো ফাই, সেটা কত হবে, 30 হয়ে যাবে। তার মানে আমাদের cos 30 হয়ে যাবে এটা, ঠিক। নেট ভোল্টেজ আর নেট কারেন্টের মধ্যে যে কোণটা আছে সেটাই এই কোণ হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, কি পাবো দেখো, এখান থেকে আমরা পেয়ে যাব অ্যান্সার 200/2 মানে 100, 200/2 100 cos 30 √3/2, ঠিক। তাহলে 50√3 আমাদের কিন্তু ক্ষমতা হয়ে যাবে, 50√3। তারপরে প্রশ্ন হচ্ছে, একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের সমীকরণ দেওয়া আছে, ঠিক। তো সেই সমীকরণ দেওয়া আছে, তো সমীকরণ কেমন হয়, B = B0 sin ω_t - kx, এই ফরম্যাটে থাকে, এক্সের সাথে যেটা থাকে কে হয়, টির সাথে যেটা থাকে সেটা ওমেগা হয়ে যায়, ঠিক আছে। তো এখানে ওমেগা যেটা আছে সেটা হচ্ছে 1.5 × 10⁻11 আছে, আর কে যেটা আছে সেটা হয়ে আছে কত, 5 × 0.5 × 10⁻3। তো ওয়েভ, এখানে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এগুলোর জন্য আমরা হয় ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক দেখতে পারি, না হলে তরঙ্গ দৈর্ঘ্য দেখে নিতে পারি। কে যেটা হয়ে যায় সেটা হয় 2π/λ, কে হয়ে যায় 2π/λ। সো এখান থেকে আমি লামডার ভ্যালু পেয়ে যেতে পারি, ঠিক আছে। সো লামডার ভ্যালু আমি যদি ক্যালকুলেট করি এখান থেকে, তাহলে পাবো 2π 0.5 × 10⁻3। সো 2π/λ, 5 4 0 তুলে এখানে 0 দিল, 5 4π × 10⁻³ 4π × 10⁻³ মিটার হচ্ছে, ঠিক আছে। সো 4π আমি যদি গুণ করে ফেলি, 4 × 1 পয়েন্ট সামথিং আসবে, 4 3 12 আসবে, অ্যারাউন্ড 12.5 × 10⁻³ মিটার আসবে, মানে 1.25 × 10⁻⁴ 10⁻⁴ মিটার। সো এটা লামডা।
তো এই যে লামডার রেঞ্জ আসবে সেই লামডার রেঞ্জটা কিন্তু হয়ে যায় মাইক্রোওয়েভের জন্য। মাইক্রোওয়েভ যেটা হবে সেই মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য আমি যদি দেখি এই রেঞ্জেই আসবে, ঠিক আছে, 10⁻⁻⁴ মিটারে। চলো তারপরে প্রশ্ন বলছে বায়ুতে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, একে জলে ডোবালে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? ঠিক, সো এখানে একটা ট্রিক করেছে, দর্পণ লিখেছে আর দর্পণকে বলেছে জলে ডুবিয়েছে। লেন্স আর দর্পণের মধ্যে, দর্পণকে যদি আমি জলে ডুবিয়ে দিই আর লেন্সকেও জলে ডুবাই, লেন্সের হচ্ছে ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হবে কিন্তু দর্পণের ফোকাস দৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে না। তো দর্পণের সেই 20 সেন্টিমিটারই থাকবে, ঠিক আছে, কোনো প্রভাব পড়ে না, দর্পণকে জলে ডোবালেও ফোকাস দৈর্ঘ্য 20ই হবে। ঠিক, তারপরে প্রশ্ন বলছে আলোর তীব্রতা নির্ভর করে কিসের ওপর? বিস্তারের ওপর, কম্পাঙ্কের ওপর, পর্যায়কালের ওপর, সবকটির ওপর। আলোর যে তীব্রতা বা হবে, আলোর যে তীব্রতা সেটা অ্যাম্প্লিটিউড বা বিস্তারের স্কোয়ারের সমানুপাতিক হয়, মানে এর নির্ভর করে বিস্তারের ওপরে। তো আমাদের যেটা অপশান হবে এ হয়ে যাবে। ঠিক, তারপর বলছে ই শক্তির একটি ফোটন কণা একটি আদর্শ প্রতিফলকের লম্বভাবে পড়ে। ঠিক, ই শক্তির একটি ফোটন কণা লম্বভাবে এভাবে পড়ছে, ফোটন কণা এভাবে লম্বভাবে প্রতিফলকে পড়ল একই পথে এবং একই পথে প্রতিফলিত হলো। তো এইভাবে পড়েছে, এইভাবে আবার পেছন দিকে ব্যাক করে চলে গেছে, ঠিক আছে, এসে আবার কিন্তু ব্যাক করে চলে গেছে, ঠিক আছে, যেভাবে প্রতিফলন হয়েছে আলোর মতোই, মানে যেভাবে এসে আপতন হয়েছে সেইভাবে প্রতিফলিত হয়ে চলে গেছে। এতে ভরবেগের যে পরিবর্তন হবে সেটা কি হবে? ভরবেগের পরিবর্তন, তো ভরবেগ যখন আসছিল তখন ভরবেগ p1 লিখছি, আর যখন ফিরে গেছে তখন ভরবেগ p2 লিখছি। সো p1 হয়ে যায় h/λ, সেটাকে আমি যদি শক্তিতে লিখতে চাই হয়ে যায় শক্তির টার্মসে আমি যদি p-কে লিখতে চাই তাহলে দেখো p হচ্ছে h/λ আর হচ্ছে sc/λ, ঠিক আছে। তো h/λটাই আমার p, তার মানে হচ্ছে p ইন্টু সি, হচ্ছে p ইন্টু সি, যেটা হয়ে যাবে সেটা pc হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমে যে আসবে, প্রথমে সেটা, হ্যাঁ, তো তাহলে p হয়ে যাবে e/c, সো p হবে e/c। এবার প্রথমে যখন এসছিল p1 সেটাও e/c হবে, p2 যেটা হবে সেটাও e/c হবে। এবার তাহলে p1 p2 ভরবেগের পরিবর্তন তাহলে কি হয়ে যাবে? p2 মাইনাস p1। তো তাহলে কি বললে স্যার, তাহলে ইসি মাইনাস কি ইসি হয়ে যাবে? না, ইসি মাইনাস ইসি হবে না, এই জন্য কারণ দুটোর দিক আলাদা। p2 যেটা হবে সেটা নেগেটিভ দিকে ছিল আর p1 যেটা সেটা, তো তো এটা হয়ে যাবে পজিটিভ দিকে ছিল। ঠিক, যখন এভাবে আসছিল তখন সেটা e/c, যখন ব্যাকে যাচ্ছে তখন মাইনাস e/c লিখি, ঠিক আছে, তাহলে হয়ে যাবে -2e/c। তাহলে আমার যে অ্যান্সারটা হবে -2e/c। তো সেটা আমি মান যদি দেখি অনলি 2e/cও আমরা লিখতে পারবো। তো 2e/c মানে অপশান এ, 2e/c লিখতে পারবো, ঠিক আছে, ডবল হয়ে যাবে e/c, সেটারই ডবল হয়ে যাবে, কারণ দিক উল্টোর জন্য কী হয়ে যাবে, মাইনাস হয়ে জিরো না হয়ে মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো অপশান এ হয়ে যাবে, যদি লিখতে চাও দেখে নাও। সো p2 মাইনাস e/c আর p1 হচ্ছে e/c হয়ে যাবে। হাইড্রোজেনের বর্ণালীর বামার শ্রেণীর দীর্ঘতম হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কী হবে? ঠিক আছে, দেখো কি বলছে, যে বামার সিরিজের যে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হবে আর হ্রস্বতম যে তরঙ্গ দৈর্ঘ্য হবে তাদের কি হবে, অনুপাত চাই, ঠিক আছে। তো বামার সিরিজ মানে হচ্ছে যে এইখানে ধরো একটা নিউক্লিয়াস আছে, কে সেল, কেটা লাইম্যান হয়ে যায়, তারপরে হচ্ছে এল, তারপরে হচ্ছে এম, তার মানে কোনো একটা অন্য জায়গা থেকে ইলেকট্রন এসে এলে এসে পড়বে, ঠিক। তার মানে একটা তো ফিক্স, এন যেটা হবে, n2 যেটা হবে সেটা কি হয়ে যাবে, আমাদের 2 হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাকে হ্রস্বতম আর দীর্ঘতম কিভাবে আমি দেখব,
তো যার শক্তি বেশি হবে সে কি হবে, হর্ষতম তরঙ্গ দৈর্ঘ্য দেখাবে। তার মানে অসীম দূরত্ব থেকে যে কক্ষপথ থেকে ইলেকট্রনটি পৌঁছবে তার শক্তি বেশি হবে। এটা ধরুন অসীম থেকে এলে পৌঁছেছে, ঠিক? তার মানে এটা ইনফিনিটি আর এটা N2 হয়ে যাবে। তো শক্তি তো অনেক বেশি হবে, ধরে নাও এটা E1, এই শক্তিটা অনেক বেশি হবে। তাহলে লামডা ওয়ানটা এর করেসপন্ডিং, এর যে লামডা তরঙ্গ দৈর্ঘ্য হবে সেটা কম হবে, ঠিক? আর যদি আমি ম্যাক্সিমাম চাই, তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম চাই, তাহলে শক্তিটা কি হবে, শক্তিটা কম হবে। তার মানে এইটা দীর্ঘতম জন্য হবে, যেখানে আমি E2টাকে মিনিমাম লিখছি, তো মিনিমাম। আর এখানে E1টা হচ্ছে ম্যাক্সিমাম, যার ম্যাক্সিমাম হয় তার লামডা মিনিমাম হয়, আর যার শক্তি মিনিমাম হবে তার লামডা ম্যাক্সিমাম হবে, ঠিক? এবার বুঝতে পেরেছো কি করেছে? তার মানে আমি ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য 3 থেকে 1-এ লাফাতে হবে, 3 থেকে 2-এ লাফাতে হবে, 3 থেকে 2-এ লাফাতে হবে। 3 নম্বর থেকে কক্ষ থেকে 2 নম্বর কক্ষতে লাফিয়ে যেতে হবে, তাহলে আমি লামডা ম্যাক্সিমাম পাবো, ঠিক? আর যদি N1 ইনফিনিটি থেকে N2 2তে লাফাই, তাহলে লামডা আমি মিনিমাম পাবো। বোঝাতে পারলাম? চলো এবার ক্যালকুলেশান করি। তাহলে দেখো এগুলো মুছে দিচ্ছি। এবার আমরা ফর্মুলায় চলে যাই। তো লামডা ম্যাক্সিমাম সমানুপাতিক হয়ে যাবে, সমানুপাতিক লিখছি, বাকি আর এচ ফেজগুলোকে কেটে দেবো, ঠিক আছে? এর ফর্মুলা তাহলে 1/N2² মাইনাস 1/3², বাকি যা কিছুই আছে আর জেড যেটা থাকতো সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা উল্টো হবে, 1/λ max এটা হবে। আর 1/λ মিনিমাম যেটা হবে সেটা হয়ে যাবে সমানুপাতিক 1/2² মাইনাস 1/∞², ঠিক আছে? তো এই দুটোর আমাকে কি নিতে হবে? সো প্রথমে দীর্ঘতম আছে, দীর্ঘতম বাই নিম্নতম, ঠিক? দীর্ঘতম বাই নিম্নতম, তার মানে একে আমি 1 নম্বর লিখছি, দুটোকে আমি ভাগ করে দেব, 1 নম্বর আর এটা 2 নম্বর। সো 2 নম্বর বাই 1 নম্বর করছি, উপরেই করছি 2 নম্বর বাই 1 নম্বর। তাহলে দেখো লামডা ম্যাক্স বাই লামডা মিনিমাম যেটা হবে 2 নম্বর বাই 1 নম্বর, 2/1, 2তে কত আসবে 1/4, ঠিক? সো 1/4 ভাজিত 1/4 মাইনাস 1/9, তার মানে নিচেরটা হয়ে যাবে 1/4 মাইনাস 1/9, 1/4 মাইনাস 1/9, ঠিক আছে? তাহলে এবার ক্যালকুলেট করো। সো 5/36, 5/36 মানে 5/36, 9:5 হবে, 9 অনুপাত। এবার দেখো তুমি ক্যালকুলেট করে নিতে পারবে এরপর, ঠিক আছে? এরপর তুমি ক্যালকুলেট করে নিতে হবে। আমাকে ম্যাক্সিমামটা ওপরে রাখতে হবে, তো দ্বিতীয়কে প্রথম দিয়ে ভাগ করে দিলেই চলে আসবে, ঠিক? তো আসবে যেটা সেটা হচ্ছে এটা। সো 1/4 ভাজিতক 9 মাইনাস 4/36, তো 5 আর 36, ওপরে 9 নিচে 5, 9:5। দেখি এখানে এ বি অপশানে তো নেই, এরপরে পেজে যাই, 9:5 আছে, অপশান ডি হয়ে যাবে, অপশান ডি, ঠিক আছে? তো লিখতে চাইলে দেখে নিতে পারো। তো আমি এখানে সেকেন্ড বাই ফার্স্ট করেছি, ভাগ সেকেন্ড ভাজিতক ফার্স্ট দিলে এটা আসবে।
চলো তারপরে পেজে যাই। তারপরে প্রশ্ন হচ্ছে অর গেটের আউটপুটকে ন্যান্ড গেটের দুটি ইনপুট হিসেবে ব্যবহার করলে যে গেট পাওয়া যায়। ঠিক, অর গেটকে অর গেটের আউটপুট কি করা আছে, ন্যান্ড গেটে লাগিয়ে দেওয়া আছে। অ্যান্ড গেট তার সঙ্গে নট হলে ন্যান্ড গেট হয়ে যাবে। ঠিক, তো এখান থেকে এ দিয়েছি, বি দিয়েছি, তো তাহলে এখানে এ প্লাস বি হয়ে যাবে। অর গেটের যে আউটপুট হবে সেইটা এখানে গিয়ে নট হয়ে যাবে, আবার এ প্লাস এর নট হয়ে গেছে। তার মানে আমি ইনপুট এ বি দিয়েছি আর আমি পেয়েছি আউটপুট এ বি প্লাস নট। মানে 0 1 করলে কি হবে, অ্যাকচুয়ালি 0 1 0 করলে 1 0 0, 0 0 করলে 1, আর 1 1 করলেও 0 আসছে। ঠিক আছে, সো এইটা যেটা হয়, আমি যদি তার মানে এইটা হচ্ছে অরের নট এসছে। ঠিক আছে, তো অরের নট কেমন হয়, নর গেট হয়ে যায়, নর গেট, এইটা নর গেট। এ আর বি আমি যদি দিই এই পাশে এ প্লাস বির অর তার নট। ঠিক আছে, তো আমরা যেটা পাবো নর গেট পাবো, নট প্লাস অর নর পাবো। ঠিক আছে, সো এখান থেকে আমরা যে গেটটা পাবো সেটা হচ্ছে নর গেট, অপশান সি। ঠিক, তারপরে 10 মেগাহার্জ কম্পাঙ্কের তরঙ্গ বিকিরণের জন্য অ্যান্টেনার ন্যূনতম উচ্চতা কত হবে। প্রত্যেকবারে এরকম একটা কোশ্চেন থাকে, তো এই কোশ্চেন ছেড়ে যাবে না। ঠিক আছে, তো দেখো খুবই সহজ। এইখানে আমার কম্পাঙ্ক দেওয়া আছে, এফ দেওয়া আছে 10 মেগা, 10 × 10⁶ হার্জ দেওয়া আছে। 10 মেগাহার্জ মানে 10⁷ হার্জ দেওয়া আছে। তো এখান থেকে আমি তরঙ্গ দৈর্ঘ্য বের করব। আর সবসময় অ্যান্টিনা যে তরঙ্গ আসছে সেই তরঙ্গ দৈর্ঘ্যের 4 ভাগের সমান হয়। ঠিক আছে, অ্যান্টিনা সবসময় λ/4 দৈর্ঘ্যের যদি অ্যান্টিনা আমরা লাগাই তাহলে সেটা কি হবে, ভালো তরঙ্গ কী করতে, ভালো সিগন্যাল ধরতে পারবে। তাহলে যে তরঙ্গ আসছে তার তরঙ্গ দৈর্ঘ্য আগে বের করব, তাকে 4 দিয়ে ভাগ করলে আমি অ্যান্টিনার দৈর্ঘ্য পেয়ে যাব। তো তাহলে কম্পাঙ্ক দেওয়া আছে, আমি সেখান থেকে লামডা বের করব। কিভাবে, কম্পাঙ্ক দেওয়া আছে, আমি লামডা বের করব। দেখো, তো কম্পাঙ্ক 1/t, সেখান থেকে আমি সি বাই লামডা, সি বাই লামডা ইকুয়াস টু কম্পাঙ্ক। ঠিক আছে, সি বাই লামডা ইকুয়াস টু কম্পাঙ্ক। তার মানে লামডা ইকুয়াস টু সি বাই এফ, লামডা ইকুয়াস টু সি বাই এফ। তার মানে আমাকে 3 × 10⁸ লামডা যেটা আসবে সেই লামডা হয়ে যাবে 3 × 10⁸ ঠিক আছে, সো এখান থেকে আমি পাবো ওপরে 10 পাবো, 30 পাবো। সো লামডা ইকুয়াস টু 30। তো এর 4 ভাগ করে নিতে হবে, সো 30/4, 4 7 28, 4 5 20। তো 7.5 দৈর্ঘ্যের আমার অ্যান্টিনা দরকার। সো অপশান এ হয়ে যাবে। ঠিক আছে, চলো।